গায়ক বাজনদাররা ঘুমে ঢলে পড়েছেন, শ্রোতা জেগে আছে। এসরাজি ও তবলিওয়ালা ক্লান্ত, কিন্তু শ্রোতাটি ক্লান্ত নেই। রাত্রি ভোরও এসেছে, পূর্ব দিগন্ত রাঙা। ছোট ছোট পাখিরা বেঁচে আছি রবে বিস্ময়ের কিচিরমিচির শুরু করেছে। মহারাজ বীরচন্দ্র বলে উঠলেন, এ কি খাঁ সাব, লয় খামতি হচ্ছে কেন? ওস্তাদ নিসার হোসেন বিনা যন্ত্রটি মেঝে নামিয়ে রেখে সালাম জানিয়ে বললেন, মাফি মাংছি মহারাজ, আঁখ বুঝে আসছে আমার। মহারাজ বীরচন্দ্রের অসাধারণ জীবনী শক্তি। টানা 2-3 দিন ও রাতে একটুও না ঘুমিয়ে তিনি তাজা থাকতে পারেন। গান বাজনা শোনার নেশা যখন তার জাগে, তখন একটানা সুর চলতেই থাকবে। ওস্তাদদের তিনি থামতে দিতে চান না। শেষ পর্যন্ত তারা হার মেনে যান। বীরচন্দ্রের এই জেগে থাকার ক্ষমতার একটি কারণ, তিনি মদ্যপান করেন না। সঙ্গীত শিল্পীদের প্রায় সকলেই পান অভ্যাস আছে। সঙ্গীতের আসরে স্বয়ং মহারাজের হাতে গ্লাস ধরেন না বলে অন্য কেউ তার সামনে সুরাপান করতে সাহস পান না। কিন্তু সবাই মাঝে মাঝে উঠে গিয়ে আড়ালে কয়েক চুমুক দিয়ে আসেন। ক্রমে চুমুক ঘন ঘন হয় ও মাত্রা বাড়ে। মহারাজ তা বুঝেও না জানার ভান করেন, হাসেন মিটিমিটি। ওস্তাদদের নেশা যত গাঢ় হয়, তিনি তাদের বেশি তারিফ করে আরও গাইতে ও বাজাতে বলেন। সুরার নেশায় প্রথম দিকে চাঙ্গা হয়ে সবাই কয়েক ঘন্টা শিথিল হয়ে আসে স্নায়ু। মহারাজের নেশা ধূমপান। তিনি যখন যেদিকে মুখ ফেরান হুঁকোবরদাত, তৎক্ষণাৎ সেই দিকে নলটি বাড়িয়ে দেন। তামাকের ধোঁয়ায় তার চোখ থেকে ঘুম পালিয়ে যায়। প্রভাতের রাগ রাগিনী আর শোনা হলো না। শিল্পীরা সবাই ঢলে পড়েছে। বীরচন্দ্র মজলিস কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলেন। পূর্ব দিকের আলিন্দে দাঁড়িয়ে প্রণাম করলেন জবা কুসুমাশঙ্কা সূর্যকে। মন্ত্র উচ্চারণ করলেন না, গুনগুনি একটা গান ধরলেন ভৈরবী রাগিনীতে। তিনি সারা রাত জেগে আছেন রাজপ্রাসাদে। মহারানী ভানুমতীও জেগেছিলেন তার অপেক্ষতা। সেই কথা তার মনে পড়তেই বীরচন্দ্রের গান থেমে গেল। তিনি অলিন্দের রেলিংয়ে ধরে ঝুঁকে রক্ষীদের উদ্দেশ্যে বললেন, ওরে কে আছিস? দেউরি বন্ধ করে রাখবি, কেউ যেন ভেতরে না আসে। আজ সারাদিন আমার সঙ্গে কারুর দেখা হবে না। বীরচন্দ্র জানেন তেজস্বিনী ভানুমতী নীরবে সহ্য করবেন না। তিনিও একটু পর থেকেই ঘন ঘন দুধ পাঠাবেন। এ রাজ্যে একমাত্র রানী ভানুমতীই এত্তলা দিতে পারেন মহারাজকে। প্রাসাদ থেকে খানিকটা দূরে এই বাগানবাড়িটি মহারাজের বিশেষ প্রিয়। মাঝে মাঝে দরবারে না গিয়ে তিনি দিনের পর দিন এখানে কাটান। গান বাজনা শোনা, ছবি আঁকা, ফটোগ্রাফি, পরিস্ফুটন এবং নিজের লেখালেখির কাজ সবই এই বাড়িতে। যখন তিনি নিজের কোনো শখে নিমগ্ন থাকেন, তখন 2-3 জন ঘনিষ্ঠ বয়স্য মাত্র তার কাছাকাছি। এছাড়া শত জরুরি কাজ থাকলেও তার সাথে কেউ দেখা করতে পারে না। লোকের মুখে মুখে এই বাগানবাড়িটির নাম মানাঘর। এই নামকরণের অবশ্য আরেকটি কারণও আছে। দোতলার কয়েকখানি ঘরে জিনিসপত্র ছড়িয়ে আছে, তার ইয়াত্তা নেই। সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, কারণ কোনো জিনিসেই মহারাজের অন্য কাউকে হাত দিতে দেন না। একটি ঘরে রয়েছে গান বাজনা যন্ত্রপাতি, রূপোর বায়া তবলা, সোনার কাজ করা পাখোয়াজ। আলমারিতে প্রচুর কাঁচের গ্লাসের সঙ্গে সোনার উপর প্লেট। এক দেওয়ালের পাশে একটি টেলিস্কোপ, অন্য একটি ঘরের দেওয়ালে নানা রকম বন্দুক ও তলোয়ার। একটি সম্পূর্ণ হাতির দাঁতের চেয়ার, একটি পুরনো মেহগিনি টেবিলের উপর রাখা একটি সদ্য নতুন মাইক্রোস্কোপ, মেঝেতে ছড়ানো কয়েকটি অপেরা গ্লাস, দামি দামি কার্পেট এখানে সেখানে গুটিয়ে রাখা। বারান্দায় পড়ে আছে একটি পিয়ানো। কয়েকটি ঝাড় লণ্ঠন খুলে একদিন পরিষ্কার করা হয়েছিল, তারপর আর লাগানো হয়নি। কোথাও ইজেলে একটি ক্যানভাস চড়ানো, তার তলায় প্রচুর রঙের কৌটো। একটা নড়বড়ে টুলের ওপর বসানো আছে একটি অত্যাধুনিক সুইস ঘড়ি। এই মানাঘরের পেছন দিকে ঘন অরণ্য। পাখিদের জীবনযাত্রা শুরু হয়ে গেছে পুরোপুরি। কয়েকটা ধূসর রঙের খরগোশ জঙ্গল থেকে বেরিয়ে এদিক ওদিক চলে আসে। একদিন সকালে চিতল হরিণও পালাতে দেখা যায়। বীরচন্দ্র কিছুক্ষণ চুপ করে রইলেন জঙ্গলের দিকে চেয়ে। তিনি গাছপালার শোভা দেখছেন, বিশেষ কিছুই দেখছেন না, চেয়ে আছেন শুধু। কাল রাতে যারা ভোজ খেতে এসেছিল তারা এখন ফিরতে শুরু করেছে। বিভিন্ন দল যাবে বিভিন্ন দিকে। কোনো দলের 2-1জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক জায়গায় শুরু হয়েছে কোলাহল, কিন্তু সেই সব আওয়াজ এই বাগান বাড়ি পর্যন্ত পৌঁছায় না। বীরচন্দ্র এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইলেন প্রায় আধ ঘন্টা।
তারপর 2 হাত তুলে আড়ামোড়া ভেঙে বললেন, আহ! ঠিক যেন প্রতিধ্বনির মতো। একটু দূরেই সেই রকম আহ শব্দ শোনা গেল। বীরচন্দ্র চমকিত হয়ে ঘুরে দাঁড়ালেন। বারান্দার এক কোণে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন এক ব্যক্তি। এতক্ষণ মনে হচ্ছিল একটা কাপড়ের পুঁটলি। সেই লোকটিও উঠে বসে আলস্য কাটাচ্ছে। হাড় পাঁজরা সর্বস্ব, লম্বা শিরিঙ্গে চেহারা, খাড়া নাক, মাথায় কোঁকড়া বাড়বি চুল। এই লোকটির নাম পঞ্চানন্দ। সে হাত তুলে মুখের সামনে তুড়ি দিয়ে বলল, হরি হে দীনবন্ধু, পার করো এই ভবসিন্ধু। পঞ্চানন্দকে বারান্দায় এমনভাবে রাত্রিযাপন করতে দেখে মহারাজ বিস্মিত হলেন না। পঞ্চানন্দের পক্ষে সবই সম্ভব। রাত্রিবেলায় গানের আসরে তাকে দেখা গিয়েছিল বটে, কিন্তু বেশিক্ষণ এক জায়গায় বসে থাকার ধৈর্য তার নেই। নেশার পরিমাণটি তার কিঞ্চিত বেশি হয়েছিল মনে হয়। শুধু জলপথেরই নয়, স্থলপথেরও নানান নেশায় সে আসক্ত। পঞ্চানন্দের ব্যবহার অনেকের কাছেই বেয়াদপি মনে হতে পারে, কিন্তু এই লোকটির প্রতি মহারাজের বেশ প্রশ্রয়ের ভাব আছে। সাধারণ পাঁচপেচি ধরনের গেরস্থ মানুষদের তুলনায় বিচিত্র প্রকৃতির ব্যক্তি মহারাজকে আকর্ষণ করে বেশি। মহারাজ সহাস্যে বললেন, কি হে ভবসিন্ধু, পার হওয়ার জন্য এত ব্যস্ততা কিসের? তড়াক করে লাফ দিয়ে উঠে পঞ্চানন দাঁড়িয়ে মহারাজের প্রতি কুর্নিশের ভঙ্গি করে বললেন, ব্যস্ত হব না? ভবসিন্ধুর ওপারই তো স্বর্গ। সেখানে অপ্সরা কিন্নরীরা ফুরফুরিয়ে ঘুরে বেড়াচ্ছে। মিনিমাগনায় সোমরস, খালি খাওয়া দাওয়া আর ফুর্তি করো, শুধুমাত্র এখানে পড়ে থেকে কি লাভ? মহারাজ বললেন, এখানে তোমার ওসব ফুর্তির খুব অভাব হয় বলে তো শুনিনি। মুখ বিকৃত করে পঞ্চানন বলল, মধুর অভাবে গুড়, বুঝলেন মহারাজ, সেইখানে সব এখো গুড়। মহারাজ বললেন, গুড়ের কথা জানি না, শুনতে পাই তুমি ঋণ করে প্রচুর ঘি খাচ্ছ। সঙ্গে সঙ্গে মুখে রেখা বদলে গেল। এবারে পঞ্চানন একগাল হেসে বলল, ঋণ করা টাকায় ঘি খাওয়ার স্বাদই আলাদা। সে সুখ আপনি কখনো পাবেন না মহারাজ। মহারাজ বললেন, আমার এ রাজ্যে ঋণ করলে কিন্তু শোধ দিতে হয়, নইলে যদি বিপদে পড়ো আমি বাঁচাতে যাব না। পঞ্চানন বললেন, বাঘ কি আর গায়ের চাকা বদলাতে পারে? গোটা জীবনটাই আমার চলছে বাটপাড়ি করে, দিব্যি চলেও যাচ্ছে। পঞ্চানন খাঁটি কলকাতার মানুষ। বছর কয়েক আগে হঠাৎ ত্রিপুরা এসে উপস্থিত। কেউ তাকে আমন্ত্রণ করেনি, তবু সে এখানে দিব্যি মৌরুষিপাট্টা গেড়ে বসেছে। রাজদরবারেও প্রবেশ অধিকার পেয়েছে। লোকে বলে কলকাতায় বহু লোককে প্রতারিত করে বহু টাকা ঋণ নিয়ে এসে পালিয়ে এসেছে এখানে। স্বাধীন ত্রিপুরায় ব্রিটিশ আইন খাটে না, তাই মহাজনরা এখানে টাকা উদ্ধার করতে পারবে না। পঞ্চানন্দের সঙ্গে একটি সুন্দরী স্ত্রীলোকও আছে। অনেকের মতে সে একজন পরস্ত্রী, তাকে নিয়ে এখানে ভেগে এসে সে ইংরেজের আইন ফাঁকি দিয়েছে। মহারাজ বীরচন্দ্র অবশ্য সেসব নিয়ে মাথা ঘামান না। লোকটির বুদ্ধির প্রখর্য আছে, কথাবার্তা চিত্তাকর্ষক। সেই জন্যই মহারাজ পঞ্চানন্দকে পছন্দ করেন। কিছু কিছু রাজকার্যেও তার পরামর্শ কাজে লাগে। পঞ্চানন্দ জিজ্ঞেস করল, মহারাজ চা পান হয়ে গেছে? হে, বড় দেরি হয়ে গেল। বীরচন্দ্র বললেন, আমার হয়ে গেলেও ক্ষতি কি? তুমি চাইলে কি আবার দেবে না? সব ভিতরে তো দেখি তোমার খুব বশ। পঞ্চানন্দ বললেন, সে চা আর আপনার চা, আপনার দাস দাসীদের কারসাজি জানেন না। আপনার জন্য অতি উত্তম দামি চা, আর আমরা চাইলে অতি নিরেশ কালীকুষ্ঠ ট্যাসট্যাসে চা। সেই জন্যই তো বলছিলুম আপনার সঙ্গে খেলে ভালো জিনিসটার স্বাদ নিতে পারি। মহারাজ বললেন, পলিটিক্যাল এজেন্ট সাহেবদের সাকরেদ উমাকান্তবাবু যে আমার প্যালেসের চায়ের খুব সুখ্যাত করেন। পঞ্চানন্দ চোখ ঘুরিয়ে যাত্রা দলের সঙ্গের ভঙ্গিতে বলল, কিসের সঙ্গে কিসের তুলনা দিলেন মহারাজ? চাঁদে আর গোদা বাঁদরের পোঁদে। উমাবাবু যে ময়ে চড়েছেন, তাকে তো এখন মিষ্টি মুখ থাকতেই হবে। সে কালসিটির কথা শোনেননি, যার ভেতরে বিষ, কানার কাছে পায়েস মাখানো। মহারাজ বলেন, তা শুনেছি, কিন্তু ময়ে চড়েছেন মানে কি? পঞ্চানন্দ বললেন, সোশিয়াল ল্যাডার ক্লাইম্ব বলেছেন। আমি বলে রাখলুম, পাঁচমিত্রের কথা মনে রাখবেন। ওই পেট মোটা উমাকান্ত একদিন আপনার ঘরে চাপবে। মহারাজ একটুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে গোঁফে তা দিলেন। ইংরেজ সরকারের পলিটিক্যাল এজেন্ট এবং তার দেশীয় সরকারি উমাকান্ত কিছুদিন যাবৎ জ্বালাতন শুরু করেছেন নানা ছুতোয়। স্বাধীন ত্রিপুরার অধিপতি হিসেবে তিনি ইংরেজ সরকারের নির্দেশ মানতে বাধ্য নন, আবার ইংরেজদের সঙ্গে শত্রুতা করাও চলে না। তাহলে তার অবস্থাও অধরের নবাব ওয়াজিদ আলী শাহর
মতো হয়ে যেতে কতক্ষণ। গায়ের জোরে ইংরেজরা যা ইচ্ছা তাই করতে পারে। যাক, সকালবেলাতেই সব কটু কথা চিন্তা করে লাভ নেই। মহারাজ ভৃত্যদের উদ্দেশ্যে হাঁক দিয়ে চায়ের কথা বলে দিলেন। তারপর ভেতরের একটি ঘরে ঢুকে বসলেন মহার্ঘ হাতির দাঁতের কেদারিটিতে। পঞ্চানন্দ হাঁটু গেড়ে বসল মেঝেতে জমির ওপর। মহারাজ জিজ্ঞেস করলেন, উমাকান্তের ওপর তোমার খুবই রাগ দেখছি। কলকাতায় তোমার প্রতিবেশী ছিল নাকি? পঞ্চানন্দ বললেন, না না, আমি অনেকদিন কলকাতা ছাড়া, মাঝখানে বেশ কয়েক বছর কাটিয়েছি ফরাসডাঙ্গায়। আসল কথা কি জানেন মহারাজ, ইংরেজদের তবু সহ্য করা যায়, কিন্তু ইংরেজদের তল্পিদার কিছু কিছু দেশি বাবুদের ঢলানোপনা অসহ্য। ওদের চাটুকারিতার শেষ নেই। ইংরেজদের পক্ষে ওকালতি করে ওরা স্বদেশীরা একটি রাজ্যের ক্ষতি করতে চায় কোন আক্কেলে? মহারাজ বললেন, কিছু মনে করো না পঞ্চানন্দ, আমার আদিবাসী প্রজাদের মধ্যে যতটা আত্মসম্মান জ্ঞান আছে তোমাদের অনেক বাঙালি বাবুদের মধ্যে তা নেই। কুকি, লুসাই, ত্রিপুরা জাতের লোকেরা সাহেব দেখলে মাথা নিচু করে না, কিন্তু বাঙালি বাবুরা ঘাড় হেঁট করে হাত কচলায় আর হেঁ হেঁ করে। পঞ্চানন্দ বললেন, তা যথার্থ বলেছেন, তবে ব্যতিক্রম আছে। মহারাজ বললেন, ব্যতিক্রম আছে বই কি? যেমন আমার সচিব ঘোষমশাই। পঞ্চানন্দ নিজের বুক চাপড়ে বললেন, আরেকটি ব্যতিক্রম এই আমি। এক বাটা লালমুখো টুপিওয়ালাকে সোনা বলে পিতল বেচে দিয়ে চুপকি দিয়েছিলাম। মহারাজ বললেন, তুমি খুশি হবে শুনে যে একদিন উমাকান্ত বেশ জব্দ হয়েছে। দরবারে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিল। আমার সেক্রেটারি বলল, ঠিক আছে আসতে পারো, কিন্তু খালি পায়ে আসতে হবে। প্রথমে তো সে হ্যাটম্যাট করে উঠল, বলল, হ্যাঁ, আমি ইংরেজের কর্মচারী, পলিটিক্যাল এজেন্টের প্রতিনিধি, আর আমি যাব খালি পায়ে? ঘোষমশাই বললেন, ইংরেজের কর্মচারী বলেই তো এক স্বাধীন হিন্দু রাজার দরবারে খালি পায়ে যেতে বাধ্য। তখন আর মুখে বাক্য নেই। পঞ্চানন্দ বললেন, বাহ বাহ বাহ, বেশ হয়েছে, বেশ হয়েছে। হামাগুড়ি দেওয়ালেন না কেন? ইংরেজগুলো যখন আসে তখন কি করে, জুতো খোলে? মহারাজ বলেন, খালি পায়ে কি সাহেব লোকে এক পাও হাঁটতে পারে? ওদের সঙ্গে আমি দরবারে দেখা করি না, প্রাইভেট অডিয়েন্স হয়ে যায়, সেখানে জুতো খোলার প্রশ্নই নেই। পঞ্চানন্দ বললেন, ঘোষমশাইয়ের এলেম আছে তো, উমাকান্তকে খালি পায়ে হাঁটিয়েছে। মাইকেল মধুসূদনের মতো সেও নাকি ইংরেজিতে স্বপ্ন দেখে, বুট জুতো পরে বাহ্য যায়, সরাকে ধরাজ্ঞান করে। হ্যাঁ, আমি থাকলে বলতুম মহারাজের দরবারে নাক্ষত দিতে হয়। মহারাজও হাসলেন। গোঁফে হাত বুলিয়ে আবার বললেন, তুমি ওকে ভালোই চেনো দেখছি, তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ বিরোধ হয়েছে নাকি? পঞ্চানন বললেন, তেমন কিছু না, মাত্র 15টি টাকার হাওলাত চেয়েছিলুম, তাও ওই চশমখোরটা দেয়নি। মহারাজ বললেন, টাকা ধার না দেওয়াটা বুঝি খুব অন্যায়? কিন্তু দেখো বাপু, আমার কাছে আবার ধারটা চেয়ে বসো না। দুজন ভৃত্য বড় বড় একটা কাঠের পাটাতে টি পট ও পেয়ালা পিরিচ দিয়ে গেল। কোনোরকম খাদ্যদ্রব্য নেই। একটির উপর জাগ ভর্তি বেলের পানার শরবত রয়েছে। চায়ের জাগে তিনি প্রতিদিন প্রায় 2 গ্লাস ওই শরবত পান করেন। পঞ্চানন অবশ্য বেলের পানা ছুঁল না, তার মতে এতে নিরামিষী গন্ধ আছে। চায়ের পেয়ালা হাতে নিয়ে মহারাজ জিজ্ঞেস করলেন, তুমি কি এখন বাড়ি যাবে নাকি হে? পঞ্চানন্দ একটা ছোট্ট হাই গোপন করে বলল, কাল যদুভট্ট মশাইয়ের আধখানা গান শুনতে শুনতে নিদ এসে গেল। আমার খুব জোরে নাসিকা গর্জন হয় বলে ঘর ছেড়ে চলে এলুম বারান্দায়। ফিরায় দিতে এসে শেষে সঁপিল নিজেরে, আহা বন্দেশটি খাসা, শেষটুকু না শুনে আর যাচ্ছি নে। মহারাজ বললেন, দরবারি কানারা এই ফটফটে দিনের আলোয় সে তো আর গান শোনা যাবে না, রাত পর্যন্তই এখানে থাকতে হবে। বাড়িতে একাকিনী বিরোহিণী তোমার পথ চেয়ে আছে না? পঞ্চানন ঠোঁটের কোণে হেসে বলল, মাঝে মাঝে বিরোহিণীকে অপেক্ষায় উতলা করে রাখলে রসটা মজে ভালো। মহারাজ ভ্রু তুলে বললেন, বটে। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, আমি পার্থক্যিত সারতে যাব। তুমি যদি থেকেই যাও পঞ্চানন, তাহলে এক কাজ করো, ছবির ঘরে গিয়ে রং গুলে রাখো, আজই পেন্টিং করা স্বাদ হচ্ছে। পঞ্চানন বলে, আমাকেও প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতে হবে একবার, তবে রাজকীয় পার্থক্যিত অনেক সময় লাগে। আমার মতন চুনোপুটির তো 5 মিনিটেই হয়ে যায়। ফটোগ্রাফির মতো চিত্র অঙ্কনে মহারাজ বীরচন্দ্রের বেশ দক্ষতা আছে। রং তুলি আসে কলকাতা থেকে। তিনি স্বয়ং কলকাতা গিয়ে সাহেবপাড়ায় নিলাম ঘর থেকে বিলাতি চিত্র কিনে আনেন। ক্যামেরার ব্যবহার বিষয়ে তিনি যেমন কুমারদের গৃহশিক্ষক শশীভূষণের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন, সেই রকম তেল জল রঙে ছবি আঁকার সময়
তিনি পঞ্চানন্দের সাহায্য পান। চপলমতি পঞ্চানন্দ যেন খেলার ছলে অতি দ্রুত ফুটিয়ে তুলতে পারে মানুষ আর পশুপক্ষীর নিখুঁত রেখাচিত্র। মহারাজের তা দেখে মনে হয় এ যেন ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। একজন মানুষকে দেখে হুবহু তার অবয়ব কাগজে তুলতে পারে কজন? বাক্যছলনায় মানুষকে ভুলিয়ে ভালিয়ে ঋণ গ্রহণ করার বদলে চিত্রাঙ্কন করে পঞ্চানন্দ অনায়াসে জীবিকা নির্বাহন করতে পারত। পিতামাতা কিংবা নিজেদের প্রতিকৃতি আঁকবার জন্যে বড় মানুষেরা কত পয়সা খরচা করে, কিন্তু পঞ্চানন্দের সেদিকে কোনো মন নেই। সাধারণ কাগজের ওপর সে ইচ্ছে হলে ছবি আঁকে, সেগুলিকে ফেলে ছড়িয়ে দেয়। বেশি মানুষকে নিজের অঙ্কনকৃত্য দেখিয়ে তারিফ নেবার কোনো বাসনাও তার নেই। সেরকম প্রসঙ্গ উঠলেই সে ওষ্ঠ উল্টে বলে, না না, এসব দেখবার মতো কিছু নয়। তারপরেই খ্যাস করে ছিঁড়ে ফেলে সদ্য আঁকা কোনো ছবি। মহারাজ বীরচন্দ্র অবশ্য নিজের আঁকা ছবি কিংবা ক্যানভাসে বড় পেন্টিং অন্যদের দেখাবার ব্যাপারে কুণ্ঠিত। তার রং তুলির চালনা বিশুদ্ধ শখের ব্যাপার। নিষ্কলঙ্ক পটে একটি চিত্র ফুটিয়ে তোলার আনন্দই তিনি মশগুল। আস্তে আস্তে একটি ছবি তৈরি হওয়ার বিস্ময়টাই তিনি উপভোগ করেন। কখনো তারই বাগানবাড়িতে যদি সাহেব সুবরা কিংবা বিশিষ্ট ব্যক্তিরা আসে, তখন মহারাজের নির্দেশে ক্যানভাসগুলো সরিয়ে রাখা হয়। তিনি বাইরের লোকেদের তার শিল্পকৃতি দেখাতে চান না। বীরচন্দ্রের ছবির রেখা পঞ্চানন্দের মতো সাবলীল নয়। তার পেইন্টিং ও উচ্চাঙ্গ শিল্পের হিসেবে বাহবা পাবে না, কিন্তু নিজের আনন্দের জন্যে যদি কেউ অপুট হাতে ছবি আঁকে, তাতেই বা দোষ কী? যার কণ্ঠস্বর সুরেলা নয়, সে কি নিজের আনন্দের জন্য গান গাইবে না? সব খেলায় সবাই জয়ী হয় না, কিন্তু হেরোরা যদি খেলতে না চায়, তাহলে তো কোনো খেলাই হবে না। মহারাজ তার অন্য গুণপনাও হাজির করতে চান না পাঁচজনের কাছে। তিনি কবিতা রচনা করেন, কিন্তু সাহিত্য জগতে প্রতিষ্ঠা পাওয়ার কোনো বাসনা নেই তার। শুধু ঘনিষ্ঠ 2-5 জনের মধ্যেই সে কবিতা পাঠ করে, তার কণ্ঠস্বরের প্রকৃত গায়কের মতো। কিন্তু অন্তরঙ্গদের কাছে তিনি 2-1 পদ গান গেয়ে থেমে যান। একমাত্র মহারানী ভানুমতিকে তার কক্ষের নিবৃত্তে কখনো কখনো পুরো গান শুনিয়েছেন। স্নান সেরে ছবির ঘরে এসে বীরচন্দ্র দেখলেন পঞ্চানন্দ অনেক প্রকার রং তৈরি করে রেখেছে। ক্যানভাসে অসমাপ্ত একটা ছবি। প্রায় মাসখানেক আগে মহারাজ এই ছবিটি প্রায় শেষ করে এনেছিলেন, তারপর ব্যস্ত হয়ে পড়েন অন্য কাজে। একটি ল্যান্ডস্কেপ, এই বাড়ির পেছন দিকে জঙ্গলের দৃশ্য। পঞ্চানন্দ একটি হাতে তুলি নিয়ে সেই ছবির দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। সে যেন এখনই পোঁচ রং দেবে। মহারাজ একটা কৃত্রিম হুঙ্কার দিয়ে বললেন, ওহে, তুমি আমার ছবির উপর খোদ্দারি করছো নাকি? পঞ্চানন পেছন ফিরে জিভ কেটে বললেন, সে কি মহারাজ, আমার 14 পুরুষ কেউ এমন বিয়াদপি করবে না। খোদার ওপরে কি খোদ্দারি করব? আমার কি সাধ্য? তবে ইচ্ছে একটু হয়েছিল, তা ঠিকই। মহারাজ প্রশ্ন করলেন, কি ইচ্ছে হয়েছিল? পঞ্চানন বললেন, সে থাক, এমন কিছু না। এ চিত্রখানা কেমন হয়েছে ঠিক করে বলো তো। ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? তুমি আবার মনের কথা বলতে ভয় পাও কবে থেকে? মহারাজ, রাজা রাজনদের সামনে এমন কথা বলতে হয়। রূপকথায় পড়েছি। তাহলে আপনি আমাকে অভয় দিচ্ছেন? বিলক্ষণ। মন খোলসা করে বলো। মহারাজ, মহাকবি কালিদাসের নাম শুনেছেন? হ্যাঁ, তা শুনবো না? তুমি আমাকে এমন গণ্ডমূর্খ ভাবো? আগে না, আপনি সুপণ্ডিত। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম একটি দৃশ্যনাট্য আছে, পড়েছেন নিশ্চয়ই। তা পড়িনি, আমি সংস্কৃত জানি না। আপনাকে জানতে হবে কেন? রাজাদের সহস্র কান, সহস্র বাহু। রাজারা যুদ্ধ জয় করেন অন্যের বাহু বলে, অন্যের জ্ঞান অপহরণ করে কানে শোনেন। আপনার দরবারে নবরত্ন সভা সাজিয়ে রেখেছেন বেতনভোগী সংস্কৃত পণ্ডিত নাই? তারা আপনাকে শোনায়নি? মোলজা, জিজ্ঞেস করছি ছবির কথা, তুমি টেনে আনলে সংস্কৃত টমস্কৃত। বলছি এই জন্যে যে ভূভারতে আপনিই প্রথম নৃপতি নন যিনি ছবি আঁকেন। রাজা দুষ্মন্তও ছবি আঁকতেন। শকুন্তলার আলেখ্য এঁকে সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। দুষ্মন্তের ছবির জ্ঞান তেমন ভালো ছিল না। রাজা দুষ্মন্তের ছবি সম্পর্কে কালিদাসও সমালোচনা করেছিলেন। আমিও সে কথাই বলতে চাই। অর্থাৎ ছবিতে বড় বেশি জিনিস এসে গেছে। এত গাছ কেন? একটু ফাঁকা নেই? মাঝখানে যে হরিণটাকে এঁকেছেন, গাদাগাদি গাছের চাপে সে বেচারা যেন দম বন্ধ হয়ে আসছে। ছবিতে শুধু বিষয় আঁকলেই চলে না, ছবিতে শূন্যতারও বিশেষ মূল্য আছে। পেছনের ভাড়ান্ডায় গিয়ে দেখগে, জঙ্গলটা এরামই দেখায়। ছবি আঁকার সময় শুধু খালি চোখে দেখলেই চলে না, মনশ্চক্ষেও দেখতে হয়।
জঙ্গল তো অনেকখানি, মন ঠিক ছবির উপযোগী স্থানটি বেছে নেয়। আর একটা ব্যাপার দেখুন মহারাজ, ক্যানভাসের একেবারে ডান দিকে আপনি একটি শিমুল বৃক্ষ এঁকেছেন, তাতে উজ্জ্বল লাল ফুল। ছবিতে আর কোথাও লাল রং নেই। ছবির এক কোণে এরকম গাঢ় রং দিলে সেই দিকেই চোখ টেনে নেয়, পুরো ছবিটা মার খায়। বিশেষত লাল রং অতি বিশ্বাসঘাতক। আপনি নিজে দেখুন প্রথমেই আপনার দৃষ্টি ডান দিকে চলে যাচ্ছে কিনা। তা ঠিক। এবার বলো তো, হাতে তুলি নিয়ে তুমি কি চিন্তা করছিলে শীঘ্রই বলো, নচেৎ তোমার গদ্দান যাবে। আমার ইচ্ছা হচ্ছিল মহারাজ, সত্তর ওই লাল ফুলিগুলিকে মুছে দিই। একবার লাল রং দিয়ে আঁকা হয়ে গেলে তা কি আর মোছা যায়? কেন যাবে না? সেই জন্যই তো সাদা রং গুলেছি। একেবারে না মুছেও অস্পষ্ট করে দেওয়া যায়। পঞ্চানন, তুমি কি পাখোয়া চাটাও আর তবলা পেটাও? তুমি ছবি সম্পর্কে এত সব কথা কোথা থেকে শিখলে বলো তো? কোনো সাহেবদের কাছে পাঠ নিয়েছিলে? কুসমিন কালেও নয়। কোনো ছবি আমার চক্ষুকে পীড়া দেয় না। কোনো কোনো ছবিতে শুধু চক্ষু নয়, মনেরও আরাম হয়। সেইভাবে আমি ছবির ভালো মন্দ বুঝি। বীরচন্দ্র এবার সাদা রঙের পাত্রতে তুলি ডুবিয়ে বললেন, সকলের চক্ষু এরকম হয় না, আরও কিছু কিছু আছে, তুমি খোলসা করে বলছো না। আমার এই ছবিটা সংশোধন করছি, তুমি দেখো তো। কিছুক্ষণ মহারাজ ছবিটি নিয়ে কাজ করলেন, কিন্তু ঠিক তৃপ্তি পাচ্ছেন না। ঠিক যেন মগ্নতা আসছে না, যেন চঞ্চল হয়ে আছে। একেবারে মগ্ন না হতে পারলে সুকুমার শিল্প প্রার্থিত রূপ দেয় না। তুলি বোলাতে বোলাতে বীরচন্দ্র জিজ্ঞেস করলেন, পঞ্চানন, তুমি আমার বড় ছেলে রাধাকে ঘনিষ্ঠভাবে চিনেছ? পঞ্চানন বললেন, যুবরাজ রাধাকিশোর? অবশ্যই চিনি। তিনি অনেক গুণে গুণী। মহারাজ, আপনি যোগ্যপুত্রকেই যুবরাজ পদে বরণ করেছেন। মহারাজ বললেন, আমার মন রাখা কথা শুনতে চাইনি, তোমার সঠিক বিচার বলো। পঞ্চানন্দ বলল, মহারাজ, আপনি আপনার সন্তানদের কতখানি চেনেন? রাজরাজরারা নিজেদের সন্তানদের সঙ্গে তেমন সময় কাটান না। বাৎসল্যের মতো দুর্বলতা বোধ করেন না, তাদের থাকতে নেই। যুবরাজ রাধাকিশোর লাজুক প্রকৃতির, একা একা থাকতে ভালোবাসে। তার বিশেষ বন্ধুটন্ধু নেই, কিন্তু আমি কথা বলে দেখেছি তার চরিত্রের গভীরতা আছে। তিনি নিজে নিজে অনেক পড়াশোনাও করেছেন। মহারাজ বললেন, আর কুমার সমরেন্দ্র সম্পর্কে তোমার কি মনে হয়? পঞ্চানন বলল, রাজকুমারদের নিন্দা করা আমার পক্ষে শোভা পায় না। কুমার সমরেন্দ্রচন্দ্রেরও অনেক গুণ আছে নিঃসন্দেহে। বলতে বলতে পঞ্চানন হাস্য সংবরণ করতে পারল না। মহারাজ মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলেন, হাসলে কেন হে? পঞ্চানন বলল, এই যুবরাজি নিয়ে আপনার অন্দরমহলে একটা দারুণ কোন্দল হবে। সেটা কি করে সামলাবেন আপনি, সেটাই দেখার বিষয়। তুলিটা ফেলে দিয়ে মহারাজও হাসলেন। ক্ষণে ক্ষণেই মহারানী ভানুমতির মুখখানা তার একবার মনে পড়েছে। অন্দরমহলে একটি কক্ষে প্রকৃত যে কি ঘটছে তা অন্য কেউ ধারণা করতেও পারবে না। অন্য কোনো রানীকে নিয়ে সমস্যা নেই, মহারানী ভানুমতির কাছে গেলেই তিনি রাগ, কান্না, অভিমানের হুলুস্থুলুস কাণ্ড করবেন। এমনকি মহারাজকে আঁচড়ে কামড়ে দিতেও দ্বিধা করবেন না। এখন অন্তত দিন সাতেক ভানুমতির ধারে কাছে যাওয়া নেই। মহারাজ বললেন, না, এই ছবিটা আমার ভালোই লাগছে না। পঞ্চানন বলল, ল্যান্ডস্কেপে আমারও তেমন পছন্দ না। মানুষের ছবি আসল ছবি। প্রণয়ের কথা ছাড়া যেমন গান জমে না। মহারাজ সেখান থেকে সরে গিয়ে একটি ক্যানভাসের সামনে দাঁড়িয়ে বললেন, মানুষের ছবি আঁকা অত শক্ত কেন বলো তো? মুখ তবু আঁকা যায়, কিন্তু ফুল ফিগার দাঁড় করাতে গেলে কিছুতেই সামঞ্জস্য হয় না। সেই ক্যানভাসে একটি অপুষ্ট নারী মূর্তি রয়েছে। সেটি নারী স্থলিত বাসনা। শরীর সংস্থান এবং অঙ্গপ্রত্যঙ্গ খুবই দুর্বল। সেদিকে তাকিয়ে মহারাজ জিজ্ঞেস করলেন, সাহেবরা, শিল্পীরা এত হাজারে হাজারে বিবসনা নগ্ন নারীর ছবি আঁকে, এদেশে কেউ কি পারে? পঞ্চানন বলল, সাহেবরা হুবহু নরনারীর শরীর আঁকতে পারে, তার কারণ তারা যে মডেল নেয়। মহারাজ বললেন, তার মানে? পঞ্চানন বলল, জীবন্ত কোনো স্ত্রীকে কিংবা বেটা ছেলেকে ঘন্টার পর ঘন্টা চোখের সামনে রেখে শিল্পীরা তাদের অ্যানাটমি নকল করে। মহারাজ অবিশ্বাস সুরে বললেন, যাহ, কী যে বলো! কোনো ভদ্রঘরের মেয়ে ছেলে সব কিছু খুলে টুলে শিল্পীর সামনে দাঁড়াতে রাজি হবে নাকি? রাজ্যের হেজিমেজি লোকে আঁকা ছবি তাদের শরীর দেখাবে? ওদের সমাজ এমন উচ্ছন্নে গেলে ওরা এত দেশ জয় করে কিভাবে? পঞ্চানন বলল, মহারাজ, পশ্চিম দেশে মানুষেরা নগ্ন শরীর নিয়ে চিত্র অঙ্কন কিংবা মূর্তি গড়া নিন্দনীয় নয়। তাকে ওরা বলে আর্ট।
আমাদের এই ভারতের হিন্দু আমলের উলঙ্গ মূর্তি গড়া হয়েছে। এমন কত শ্লোক লেখা হয়েছে, পশ্চিম দেশে মডেল ব্যবহার করার বেশ চল আছে, তাতে সামাজিক বাধা নেই। তবে হ্যাঁ, আপনি যে বললেন ভদ্রঘরের মেয়েদের কথা, সবসময় ভদ্রঘরের মেয়েরা সবটা খোলাখুলি করতে রাজি হয় না। তখন তারা বাজার থেকে মাগি ভাড়া করে আনে। মহারাজ দু চোখ বিস্ফোরিত করে বললেন, ভাড়া পাওয়া যায়? এমন অদ্ভুত কথা শুনিনি জীবনে। এ কি চড়কের মেলায় হাতি ঘোড়া নাকি ভাড়া পাওয়া যায়? পঞ্চানন বললে, আমি তো কিছুদিন চন্দননগরে ছিলাম, ফরাসিদের কাছে ওদের ছবি আঁকার ধরন দেখেছি, কথাও শুনেছি। সে দেশ ছবির জন্য খুব সুখ্যাত, জানেন তো। প্যারিস নগরীতে দলে দলে যুবকেরা ছবি আঁকা শেখে। আঁকার স্কিলে সেখানে বারবনিতা কিংবা কোনো চাকরানিকে রোজ হিসেবে টাকা দেওয়া হয়। মাস্টারদের নির্দেশে সে মাগিরাও কখনো কখনো কাপড় খুলে শুয়ে থাকে, কখনো কখনো দাঁড়ায়, কখনো কখনো দেয়ালে হেলান দেয়। ছাত্ররা একসঙ্গে সেই সব ভাগভঙ্গি দেখে, এর মধ্যে দোষের কিছু নেই। মহারাজ বলেন, ওহ, এদেশে তো তা সম্ভব নয়। পঞ্চানন বললে, কেন সম্ভব নয়? মহারাজ বলেন, আমি কি বাজার থেকে মেয়ে ছেলে ধরে আনবো নাকি? পঞ্চানন বলল, আপনি ধরে আনবেন কেন? আপনার মুখের কথা কিংবা একটু ইঙ্গিতই তো যথেষ্ট। রাজপুরীতে কি দাসী চাকরানির অভাব আছে? মহারাজ, আমি একটি দাসীকে দেখেছি, তার নাম শ্যামা। কি অপূর্ব তার শরীরের গড়ন! নিটল দুটি বক্ষ যেন কচি বাতাবি লেবু, সিংহিনীর মতো তার সরু কোমর, তাম্বুরার মতন তার বুড়ো নিতম্ব, যখন হাঁটে যেন চহুলো কামিনী, গজুহ গামিনী। তাকে দেখে আমার অনেকবার মনে হয়েছে। মহারাজ ধমক দিয়ে বলেন, চপ! রাজবাড়ি কোনো দাসীর প্রতি তুমি যদি কুদৃষ্টি দাও তাহলে তোমার গরদান যাবে। তোমার ঘরে রূপসী বামা রয়েছে, কিন্তু তবু তুমি নারীর প্রতি লোভ করো। তুমি তো বড় মন্দ লোক হে। দুহাত জোর করে ভয়ে কাঁপার ভান করে পঞ্চানন বললেন, মহারাজ, এই নিয়ে দুবার আপনি আমার গরদান নেবার কথা বললেন, তবে তো আমার সত্যিই খুব বিপদ। এই গরদানটাও আরও কিছুদিন টিকিয়ে রাখার স্বাদ আছে আমার। যদি অনুগ্রহ করেন তো আমি এই মুহূর্তে ত্রিপুরা ছেড়ে চম্পট দিই। তবে আরেকটু শুধু বলি, লোভের দৃষ্টির প্রশ্ন তো আসে না। শিল্পীকে হ্যাংলা হতে নেই। আমি বলছিলাম শ্যামা নামের চাকরানিটির ছবি আঁকার মডেল হিসেবে ভালো ব্যবহার করা যায়। আর মহারাজ, ঘরে অর্ধাঙ্গিনী থাকলেও পুরুষ মানুষ অন্য রমণীর রূপসুধা পান করতে পারবে না, এমন কথা কোনো শাস্ত্রে লেখা আছে নাকি? যদিও বা থাকে, স্বয়ং মহারাজ কি তা মানেন? এবার মহারাজ হেসে ফেলে বললেন, ওরে বাগেশ্বর, তোমাকে নিয়ে আর পারা যায় না। তারপর হাঁক দিয়ে বললেন, ওরে কে আছিস? মহাদেবীর খাসদাসী শ্যামাকে এখানে ডেকে আনতো এখনই। শ্যামাকে বিশেষ খোঁজাখুঁজি করতে হলো না। এই বাগানবাড়িতে সামনেই দুজন প্রহরীর সঙ্গে ফোচকেমি করছিল। তখন রাজার আদেশ নিয়ে এলো এক ভৃত্য। সঙ্গে সঙ্গে প্রহরী দুজন তাকে টানতে টানতে উপরে নিয়ে পৌঁছে দিল ছবি ঘরে। তারপর সে ঘরের দ্বার বন্ধ হয়ে গেল। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।